দেখ প্রবলেম সেট 1 এর 1 নম্বর কোশ্চেনটা কেউ কি ট্রাই করেছিস বাড়িতে কিছু? 1 নম্বরটা তো হয়েছে। 1 নম্বর প্রবলেমটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের প্রবলেমও না, এর আগেই করা হয়ে গেছে। এটা কোশ্চেনটা একবার পড়েই নি কি আছে। কি বলা যায়, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের সংকট কোণ 30 ডিগ্রি। সংকট কোণের কনসেপ্ট মনে পড়ছে? সংকট কোণের কনসেপ্ট মনে পড়ছে রে? সংকট কোণ হচ্ছে সংকট কোণকে আমরা থিটা সি দিয়ে প্রকাশ করি, আর থিটা সির সাথে রিলেশন কার ছিল? মিউ। মিউ ইকুয়াল টু 1/sin থিটা সি অথবা ভাইস ভার্সা। তো বায়ুতে আলোর বেগ বলে দিয়েছে, ওই মাধ্যমে আলোর বেগ কত? দেখ বুঝতেই পারছিস বেগের সাথে আবার প্রতিসরাঙ্কের সম্পর্ক আছে। তো আমি করেই দিচ্ছি, দেখে না একবার। অনেক পণ্ডিত মানুষ আছিস তোরা, আবার দেখ এদিকে। মিউ ইকুয়াল টু সি বাই ভি। কোনো মাধ্যমে আলোর বেগ যদি ভি হয় এবং শূন্য মাধ্যমে আলোর বেগ যদি সি হয়, তাহলে আমরা মিউকে লিখতে পারি সি বাই ভি। আবার এটাকেই লিখতে পারি 1/sin থিটা সি। কিরে বুঝতে পারলি? সব ডেটা দেওয়া আছে, শুধু ভিটা বের করতে হবে এখান থেকে, করে নিতে পারবি এটা, শুধু ফর্মুলাটা লিখে রেখে দে। পরের যে কোশ্চেনটা 2 নম্বর, পর 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 2 নম্বরের কোশ্চেনে দেখ, বেগ বলে দেওয়া আছে, তাই তো? আর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত জানতে চেয়েছে। ঠিক আছে, ঠিক করেছিস। শূন্য মাধ্যমে আলোর বেগ এত, জলে আলোর বেগ এত, ওই দুটি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে? দেখ বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক খুঁজতে হবে। শূন্য মাধ্যমে আলোর বেগ সি, আর জল মাধ্যমে আলোর বেগ ধরে নিচ্ছি ভি, তাহলে সি বাই ভি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই ল্যামডা ডাব্লু। বুঝলাম না, ল্যামডাটা হচ্ছে শূন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা ডাব্লুটা হচ্ছে জল মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্ক এইরকম হয়, কীভাবে জানতে পারলাম আমরা? এটা জানতে পারলাম কীভাবে রে? ভি ইকুয়াল টু এন ল্যামডা ফর্মুলা থেকে। তরঙ্গ গতির ফর্মুলা ভি ইকুয়াল টু এন ল্যামডা। এবার কম্পাঙ্কের তোর কোনো পরিবর্তন হয় না, তাই না? প্রতিফলন প্রতিসরণ এদের ক্ষেত্রে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। সো ভি ইকুয়াল টু এন ল্যামডা যদি করি, এন এন কেটে যাবে, ওপর নিচে ল্যামডাটা থেকে যাবে। তো এই অনুপাতটা বের করতে হবে। সি দেওয়া আছে, বি দেওয়া আছে, হয়ে গেল অনুপাত। নাকি? করে নে, ফর্মুলা লিখে নে, এটা শুধু শুধু ফর্মুলা লিখ। আচ্ছা 3 নম্বর বাড়ির জন্য রেখে দিলাম। 4 নম্বর করেছিস? দেখ কত? 4 নম্বর। এগুলো তো বেগ দেওয়া ছিল না রে, এগুলো দূরত্ব দেওয়া ছিল, তুই বেগ লিখেছিস। বুঝতে পারলি কথা? যদিও বেগ বলেনি, ঠিক আছে, এত জটিল না করলেও চলতো, বললে। হ্যাঁ, আর ওগুলোকে বেগ লিখবি না, ওগুলোকে দূরত্ব লিখবি। দেখ এবার 3 নম্বর যে প্রবলেমটা দেওয়া আছে, আলোকীয় পথের কনসেপ্ট আছে। বলা হয়েছে যে একটা একবর্ণী আলো কাচের মধ্য দিয়ে 2 সেমি গিয়েছে এবং জলের মধ্য দিয়ে 2.25 সেমি গেছে। তাহলে দুটো মাধ্যমের মধ্য দিয়ে আলাদা আলাদা দূরত্ব বলে দিচ্ছে। ঠিক আছে, সাথে বলে দিল যে এরা দুজন একই আলোকীয় পথ অতিক্রম করেছে। তো দেখ এমনি দূরত্ব কিন্তু আলাদা আলাদা, একটা 2, একটা 2.25, কিন্তু এদের আলোকীয় পথ একই। আলোকীয় পথ কথার অর্থ কি বলেছিলাম, কি করে বের করতে হয়? যতটা ডিস্টেন্স গিয়েছে সেটা মাল্টিপ্লাইড বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্যাট মিডিয়াম, মানে মিউ ইন্টু টি বলে দিচ্ছি আমি। মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক আর টিটা হচ্ছে যতটা ডিস্টেন্স গেল। এবার দুটো মিডিয়াম, একটা কাঁচ আর একটা হচ্ছে জল। তো কাঁচের ক্ষেত্রে মিউ জি টিজি, আর জলের ক্ষেত্রে মিউ ডাব্লু টি ডাব্লু। বুঝতে পারলি কি রে? এখানে জানতে চেয়েছে কাঁচের প্রতিসরাঙ্ক মিউ জিটা কত হবে, বাকি সব দেওয়া আছে, মিউ ডাব্লু দেওয়া আছে, টি ডাব্লু দেওয়া আছে, টিজি দেওয়া আছে, বসিয়ে দিবি, ক্যালকুলেট করে নিবি। এটা 4 নম্বর করলাম।
বসিয়ে দিবি, ক্যালকুলেট করে নিবি। বুঝতে পারলি কিনা বল প্রীতি? সহজ না এটা? হয়েছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন 5 নাম্বার স্টার কর। এমসিকিউ, শর্ট কোশ্চেন, এদের জন্য খুব ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেনগুলো। এই যে কোশ্চেনটা করবি এখন সলভ, এটার বিভিন্ন টাইপস আছে। একটা ফর্ম তো তোরা দেখতেই পাচ্ছিস, y1 ইকুয়াল টু 4 সাইন ওমেগা টি দেওয়া আছে, y2 ইকুয়াল টু সামথিং কিছু দেওয়া আছে। এই যে ফর্মগুলো দেওয়া আছে এদের জায়গায় উল্টোপাল্টা করে অন্য কোনো ফর্মও দিতে পারে। তো এই জায়গায় তোকে দিমাগ ইউজ করতে হবে, বুদ্ধি কাজে লাগাতে হবে। কীভাবে করবো দেখ, এটা পিওর ম্যাথামেটিক্স টাইপের প্রবলেম। কী কী দেওয়া আছে একটু আমাকে বলবি। y1 ইকুয়াল টু দেওয়া আছে 4 সাইন ওমেগা টি, তাই না? আর y2 3 সাইন ওমেগা টি প্লাস π/2, এটা দেওয়া আছে, তাই তো? কত নম্বর এটা? 5। ওকে, এই ধরনের প্রবলেমে জানতে চেয়েছে কি যে এদের দুজনের জন্য যদি ব্যতিচার সৃষ্টি হয় তাহলে যে লব্ধি তরঙ্গ পাওয়া যাবে তার বিস্তারের মান কত? দুটো তরঙ্গ আছে, অবভিয়াসলি ব্যতিচার তৈরি হবে। আচ্ছা, যদি ব্যতিচার তৈরি হয় তাহলে তাদের জন্য যে লব্ধি তরঙ্গটা উৎপন্ন হবে তার বিস্তার কত হবে? দেখ, লব্ধি বিস্তার যদি বের করতে হয় তাহলে আমাকে এরকম কাজ করতে হতো, y1 প্লাস y2, থিওরিতেও করেছিলাম, করতে হতো না? ব্যাস, y এর জায়গায় লিখে দে 4 সাইন ওমেগা টি, আর y2 এর জায়গায় লিখে দে 3 সাইন ওমেগা টি প্লাস π/2। ঠিক আছে রে? দেখ, দেখতে সুন্দর লাগবে যদি আমি এটাকে এরকম লিখি। ভুল করেছি কিছু? π/2 প্লাস থিটা, সাইনের ফর্মে কী হয়? কসই হয়। তো ম্যাথামেটিক্স ইউজ করলাম। এবার এই ফর্মটাকে তুই আর যোগ করতে পারবি না, তোকে কী নিয়ে আসতে হবে বলতো? তোকে এরকম টাইপের ফর্ম নিয়ে আসতে হবে, এ সাইন ওমেগা টি প্লাস দিয়ে কিছু থাকলে থাকবে, না থাকলে না থাকবে। এরকম ফর্ম যদি নিয়ে আসিস তাহলে সাইনের সাথে যেটা গুণ থাকবে তাকে তুই বলবি বিস্তার, তাই না? তো তোকে এই ফর্মটা নিয়ে আসতে হবে, সাইন অথবা কস। তো এই ফর্মটা নিয়ে আসবো কী করে? এই পুরো টার্মটা থেকে দেখ, বল কি বলছিস? একদম 4 স্কোয়ার করতে হবে। কোথায় গেল? কী করতে হবে দেখ, এই ধরনের প্রবলেমকে সাইন ফর্মে নিয়ে আসার টেকনিকটা দেখ। এখানে 3 আছে, এখানে 4 আছে, সব 3 আর 4 আছে। তো তুই না এরকমভাবে বের করবি, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, যা যা থাকবে তাদের স্কোয়ার করে যোগ করে দিবি। ঠিক আছে? ট্রিপলেট বানাবি। কত আসবে এখান থেকে? 5 আসবে। এটা রাফ ওয়ার্ক করলি। তাহলে এই সব করা থেকে 5 কমন নিয়ে নে। নেই তো 5 এখানে, হ্যান্ডটাই কমন নিচে, মানে নিচে একটা 5 লিখতে হবে। বল বুঝতে পারলি কি না? 3/5 কস ওমেগা, আপত্তি নেই তো? ব্যাস, 5 রেখে দে। সাইন ওমেগাটিটাকে আগে রাখলাম। এই যে দেখতে পাচ্ছিস 4/5, এটাকে আমি কস থিটা ধরে নিচ্ছি। সাইন আছে তো একটা উল্টা কস ধরে নিচ্ছি। এখানে ধরলাম যে ধরি কস থিটা সমান সমান 4/5। এখানে আছে কস ওমেগা টি, এটা হয়ে যাবে সাইন থিটা। এটা আবার ধরিনি কিন্তু, আমি একটা ধরেছি কস থিটা ইকুয়াল টু 4/5। যদি কস থিটাকে তুই 4/5 ধরিস তাহলে সাইন থিটা অবভিয়াসলি 3/5 আসতেই হবে। কি করে? এই দেখ, সাইন থিটা ইজ ইকুয়াল টু কী হয় রে? √1 মাইনাস কস স্কোয়ার থিটা হয় না? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। তো সেইখান থেকে তুই ভ্যালু বসিয়ে বের করবি, দেখবি এটা আসবে 3/5। তো একটা ধরতে গেলে অন্যটা অটোমেটিক চলে আসবে। এইটা যেন আসে তার জন্যই কিন্তু কমন নেওয়ার প্রসেসটা এটা। যদি এইভাবে কমন না নিতাম, নিজের ইচ্ছা মতো কমন নিতাম, তাহলে এইটা করতে পারতি না। বোঝা গেছে কি? ব্যাস, এত দূর হয়ে গেল। তাহলে এখান থেকে তুই এবার লিখতে পারিস কি বলছিলাম, এখান থেকে কি লিখতে পারি? 5 থাকলো, আর এটাকে লিখবো সাইন এ প্লাস বি, নাকি রে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ফর্মুলা সাইন এ প্লাস বি। দেখ এবার ফর্ম হয়ে গেল, দেখতে সুন্দর হয়েছে। ব্যাস, এই যে 5টা, এটা হয়ে গেল বিস্তার, লব্ধি বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তার। আনসার পেয়ে গেলি এটা। আচ্ছা, এখান থেকে আর একটা যদি কোশ্চেন তোকে দিত, তোকে যদি বলতো যে লব্ধি তরঙ্গের দশা বের করো, লব্ধি তরঙ্গের দশা বের করো, তাহলে দশা কোনটা রে? থিটা। তো থিটা কী করে বের করবো? থিটা বের করার জন্য এইখানে চলে যাবি। দেখ,
যদি তুই ট্যান থিটা বের করিস সাইন বাই কস ডিভাইড করলে কত হবে 3/4, সো থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/4। ক্যালকুলেটার করতে পারিস বা এরকমই লিখতে পারিস। এটাই হলো দশা পার্থক্য। ক্লিয়ার হয়েছে? পারা যাবে? এই ধরনের প্রবলেম ক্লিয়ার হয়নি এখনো? কোনটা? এটা 4/5, এখানে সাইন ওমেগা টি আছে রেখে দিলাম, ভদ্রভাবে আছো। 4/5 এটাকে কস লিখলাম। এমনটা লেখার কারণ হচ্ছে এই ফর্মটা যেন বানাতে পারি আমি, সাইন এ প্লাস বি। এর ফর্মুলা হয় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন তো আছেই, এখানে একটা কস দরকার, এটাকে আমি কস ধরে নিলাম যে কস থিটা মানে হচ্ছে 4/5। যদি কস থিটাকে 4/5 ধরি তাহলে সাইন থিটার মান 3/5 আসবে, ম্যাথামেটিক ক্যালকুলেশন, তাই তো? বলতে হবে কি এটা? তাহলে এটার জায়গায় তুই লিখলি সাইন থিটা, কস ওমেগাটি আগে থেকে ছিল, ব্যাস এবার এদের ফর্মুলা ইউজ করে দিয়েছি, সামনে 5 থেকে গেছে। বোঝা গেছে কি? এবার একটু শুনে নে আমার কাছে, টুকার আগে শুনে নে। যদি পরীক্ষায় এই প্রবলেমটা দেয় আর এমসিকিউ দিয়ে দেয় বা শর্ট কোশ্চেন দিয়ে দেয়, জাস্ট আনসার লিখতে হবে, তুই এত ক্যালকুলেশন বোকার মতো করবিই না। মনে মনে ভেবে নিলি এটা 4 সাইন ওমেগাটি আর এটা 3 কস ওমেগাটি, তাহলে তোকে কি করতে হবে? বিস্তার বের করার জন্য করতে হবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, হয়ে গেল 5। এগুলো কে দেখবে তোর? বোঝা গেছে? এগুলো তখনই করবি যদি 2 মার্কের দেয়, তবে কর। ছয় নাম্বারটা আনসার কি আছে একটু দেখতে বই। 3:1, ঠিক আছে। হলো কি রে? ওকে, এবার 6 নাম্বার। দেখ, তীব্রতা, এই ব্যতিচারের তীব্রতা বিস্তার এদের সম্পর্ক রিলেটেড প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট। হর্সে যতগুলো আছে ততগুলোই তোরা করে নিবি। দাগিয়ে দিয়েছিলাম তো? হর্স থেকে দাগিয়ে দিয়েছি? দাগাইনি তো দাগিয়ে দেবো। আর তোরা যতগুলো দেখতে পাবি সবগুলোই করে নিবি। এক একটা প্রশ্ন এক এক রকমভাবে আছে, ঠিক আছে? ঘুরিয়ে পেঁচিয়ে ভাবিস না যে ওই একটাই ফর্মুলা করে নিলাম হয়ে গেল। শোন ভালো করে। 6 নম্বরে বলেছে যে ব্যতিচার সৃষ্টিকারী দুটি তরঙ্গ, এদের তীব্রতার অনুপাত এত। ব্যতিচার সৃষ্টিকারী দুটো তরঙ্গ, মনে পড়ছে তো? S1 S2 স্লিট ছিল, দুটো তরঙ্গ বেরাচ্ছিল। তো এই যে তরঙ্গটা এবং এই তরঙ্গটা, এরা দুজন যে বেরাচ্ছে, এদের দুজনের তীব্রতার অনুপাত বলে দিয়েছে। বলেছে ওই তরঙ্গ দুটোর বিস্তারের অনুপাত কি হবে। তো প্রথম তরঙ্গের তীব্রতাকে যদি আমি I1 বলি, দ্বিতীয় তরঙ্গের তীব্রতাকে যদি I2 বলি, তাহলে এই অনুপাতটা দেওয়া আছে কত? 4:1, 4/1, ঠিক আছে? এবার এদের বিস্তারের অনুপাত, এদেরই বিস্তার, এদের বিস্তারের সাথে তীব্রতার সম্পর্ক হচ্ছে I প্রপোর্শনাল টু A স্কোয়ার। সম্পর্ক কি? I প্রপোর্শনাল টু A স্কোয়ার। ব্যাস, এখানে তুই বসিয়ে দিবি A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার। বুঝতে পারলি কি? তাহলে তুই A1 বাই A2 কত পাবি? 2/1 পাবি। বইয়ে যে আনসারটা দেওয়া আছে ভুল দেওয়া আছে, এখানে যেটা করে দেওয়া আছে ভুল দেওয়া আছে, বিকজ লাইন যেটা লেখা আছে সেই অনুযায়ী এটা হবে। বইয়ে যেটা করেছে সেটা করেছে এরকম যে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ তীব্রতা ধরে নিয়েছে, এটাকে সর্বনিম্ন তীব্রতা ধরে নিয়েছে। কোশ্চেনে কিন্তু তা বলা নেই। যদি ওটা ধরে করি তবে 3:1 চলে আসবে। বুঝতে পারলি? কোশ্চেনে বলা আছে যে ব্যতিচার সৃষ্টিকারী দুটো তরঙ্গ, বলেনি যে ওদের ওভারল্যাপের ফলে গঠিত লব্ধি তরঙ্গের সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতা, এগুলো বলেছে কি? বলেনি। তাহলে আমি কাজটা করবো না। বোঝা গেছে? ভুল আনসার দেওয়া আছে, তাহলে তোরা এটা করবি।
হলো? 7 নম্বর প্রবলেমটা দেখ, করে নে একবার 7 নম্বর, একটু হাত চালিয়ে করবি। 7 হয়ে গেছে, ঠিক আছে। বলি 7 নম্বরে বলা আছে যে I1 আর I2 তীব্রতার দুটি সুসংগত উৎস, ওই যে S1 আর S2 স্লিট দুটো আছে, ওখান থেকে কত তীব্রতা বেরোচ্ছে, একটা I1 যাচ্ছে আর একটা I2 যাচ্ছে, ঠিক আছে। এই দুটো তীব্রতার সুসংগত উৎস একটা ব্যতিচার ঝালর গঠন করলো, সেই ব্যতিচার ঝালরের সর্বোচ্চ তীব্রতা কত হবে? তো দেখ সর্বোচ্চ তীব্রতা এখান থেকে I1 এসেছিলো আর একটা থেকে I2 এসেছিলো, টোটালটা যোগ করলেই সর্বোচ্চ তীব্রতা হয়ে যাবে? একদমই না, এইভাবে সর্বোচ্চ তীব্রতা বেরায়, ঠিক আছে। তীব্রতাকে যোগ বিয়োগ করা যায় না ডিরেক্ট, বিস্তারকে যোগ বিয়োগ করা যায় ভেক্টর ফর্মে, বোঝা গেল? তাহলে তোকে কোথায় যেতে হবে? তীব্রতা থেকে ভেক্টর ফর্মে বিস্তারে যেতে হবে, সেই বিস্তারকে তুই কাজে লাগিয়ে আবার সর্বোচ্চ তীব্রতা বের করবি। বোঝা গেল কি আমার কথা? ওকে, তাহলে কিভাবে করবে? এটা হয় না, কোশ্চেনে দেওয়া আছে I1 I2, তাহলে A1 কী হবে রে? √I1 হবে? এটাও হবে না। এটা তোদের মনে হতে পারে যে I1 প্রপোর্শনাল টু A স্কোয়ার, তাহলে A ইকুয়াল টু √I1 হয়ে যাবে। প্রপোর্শনাল টু ছিল, ইকুয়াল ছিল না, তাহলে তোকে ইকুয়াল বানাতে হবে। তো দেখ এগুলো বাদ দিচ্ছি। I প্রপোর্শনাল টু A স্কোয়ার মানে হচ্ছে I ইকুয়াল টু KA স্কোয়ার লিখতে পারি। এবার তুই এখান থেকে বলবি যে A মানে হচ্ছে √I/K, এটা বলবি তো? ব্যাস, এবার তোকে দুটো তীব্রতা দিয়েছে, প্রথম স্লিটের তীব্রতা I1, তাহলে তুই বলবি A1 মানে হচ্ছে I1/K, দ্বিতীয় স্লিটের তীব্রতা বলবি A2, সরি বিস্তার বলবি A2, এটাকে লিখবি I2/K। আপত্তি নেই তো রে? বোঝা গেছে? এবার তুই জানিস যে সর্বোচ্চ তীব্রতা যেখানে পাওয়া যাবে সেখানে বিস্তার হবে সর্বোচ্চ, তাই না? আর বিস্তার যদি সর্বোচ্চ হয় তাহলে নর্মালি বিস্তারকে যোগ করে দেওয়া যায়, বিস্তার যদি সর্বনিম্ন হয় তাহলে নর্মালি মাইনাস করে দেওয়া যায়, ঠিক আছে। তো ভেক্টর ফর্মে যখন আমি সর্বোচ্চ তীব্রতা বের করবো তাহলে সেই ক্ষেত্রে বিস্তার হবে A1 প্লাস A2, এটা হচ্ছে লব্ধি বিস্তার। মানে তুই যদি যোগ করিস তুই পাবি 1/√K আর ব্র্যাকেটের মধ্যে পাবি √I1 √I2। বল এত দূর আপত্তি আছে নাকি? এত দূর আপত্তি আছে? আকাশ ঘুমিয়ে যাস না। A1 প্লাস A2 হয়ে গেল। আচ্ছা, এবার আমাকে বের করতে হবে তীব্রতা I ইকুয়াল টু, তো তুই জানিস KA স্কোয়ার, তাই তো রে? কেটাকে রেখে দিলি। A মানে কি রে? A মানে হচ্ছে এখন সর্বোচ্চ, মানে A1 প্লাস A2, তাহলে A এর জায়গায় লিখবি এখন A1 প্লাস A2 তার হোল স্কোয়ার। বল বুঝতে পারছিস না? আচ্ছা, A1 প্লাস A2-র ভ্যালু কত বের করেছিস? এইটা বের করেছিস, তো 1/√K এটাকে কে করে দে, বাদ হয়ে গেল। আর এটা হচ্ছে √I1 প্লাস √I2 তার হোল স্কোয়ার, কে কেটে গেল, √I1 প্লাস √I2 তার হোল স্কোয়ার হয়ে গেল। চাইলে ভেঙে দিতে পারিস A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার করে, আদারওয়াইজ রেখে দিতে পারিস। বুঝলি? করে নে, তাড়াতাড়ি করে নে, ওই কাজই পারবি, পড়াশোনা না করলে ওরকম গা হাত পায়ে টিপবি সবার। আমি করালাম বলে অঙ্কটা হয়ে গেল, মনে হচ্ছে যে কতই না সোজা, এইভাবে 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 করে নেবো, তুই করতে এই পারবি না, ঠিক আছে? কোনো না কোনো জায়গায় আটকে যাবি, নিজে থেকে খাতায় করার চেষ্টা করবি। এটা আরও সহজে হয়ে যেত এক লাইনে। রিলেশন পড়েছিলাম আমি I max আর I minimum। I max ইকুয়াল টু I1 প্লাস I2 2√I1 I2। এখানে cos থিটা থাকে, তো যদি ম্যাক্সিমাম বলি থিটার মান 0 ডিগ্রি, যদি মিনিমাম বলি থিটার মান 180 ডিগ্রি, তো এটা ম্যাক্সিমামের ক্ষেত্রে 1 হয়ে যাবে, মিনিমামের ক্ষেত্রে -1 হয়ে যাবে। তো এখানে যদি 1 লিখে দিই, দেখ এইটা মানে হচ্ছে এটা A প্লাস B তার হোল স্কোয়ার। বোঝা গেছে? তো ডিরেক্ট ওইভাবেও করা যেত শর্ট কোশ্চেন হিসেবে, আবার এইভাবেও করা যায়।
আচ্ছা পরেরটা দেখ এবার 8 নম্বরটা পড়ে নে সবাই। একটি কম্পাঙ্কের একই কম্পাঙ্কের দুটি তরঙ্গের বিস্তার অনুপাত এত, দুটি তরঙ্গের উপরিপাতন হলো সর্বোচ্চ আর সর্বনিম্ন তীব্রতার অনুপাত নির্ণয় করো। নিজেরাই চেষ্টা কর, একটু নিজেরাই চেষ্টা কর, সময় দিচ্ছি। মাথাগুলোকে না রেস্টে রাখবি, এত খাটাবি না। ঠিক আছে, খাটাতে গেলেই মাথা পুরনো হয়ে যাবে, আরাম দিয়ে রাখবি মাথায়। দেখ এদিকে বিস্তারের অনুপাত বলে দিয়েছে দুটো, একটা হচ্ছে A1, একটা হলো A2। অনুপাতটা কত? 1:3। ঠিক আছে, আমাকে বললো যে সর্বোচ্চ তীব্রতা আর সর্বনিম্ন তীব্রতা এর অনুপাত, মানে বের করতে হবে আমাকে Imax বাই Imin, এটা বের করতে হবে। যেহেতু বিস্তার দেখতে পাচ্ছিস, হয়েছে, যেহেতু বিস্তার দেখতে পাচ্ছিস তার মানে বোঝাই যাচ্ছে যে Imaxকে আমি বিস্তারের ফর্মে লিখে দেবো নাকি রে, আর এটাকে এইরকম ফর্মে লিখে দেবো। এই অনুপাতটা আমাকে বের করতে হবে। সিম্পল, তুই এখান থেকে মান তুলে এনে এখানে বসিয়ে দে, ক্যালকুলেশন করে নিবি, হয়ে গেল নাকি। অথবা এটাও করতে পারিস, যোগ ভাগ প্রক্রিয়া, নিচেরটাকে ওপরে যোগ করলি আবার নিচেরটাকে বিয়োগ করে দিলি, তাহলে এদিকেও তাই করতে হবে, ওপরে যোগ করলি নিচে বিয়োগ করে দিলি। 4/-2 মানে -1/2 স্কোয়ার করে দিলি, কত হলো রে? সরি -2/1, তাহলে এটা হয়ে গেল 4/1। করা যাবে না? যদি এটা না মাথায় আসে, না আসলো, A2 = 3A1, A2-র জায়গায় বসিয়ে দিলি 3A1, এখানে A2-র জায়গায় 3A1, পরে A1 কেটে যাবে, করলেই হলো যে কোনো একটা প্রসেস। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। মিটাবো, 9 নাম্বারকে স্টার কর, পরীক্ষায় পেতেই পারিস 9 নাম্বারটা। কি আছে দেখতো, যে দুটো সুসংগত উৎসের তীব্রতার অনুপাত। হ্যাঁ, দুটো সুসংগত উৎসের তীব্রতাকে I1 আর I2 বলি না, এই অনুপাতটা কত বলেছে? বিটা বলেছে। ও, এবার কি বলেছে? Imax - Imin বাই Imax প্লাস Imin, এটা করতে হবে। এই অনুপাতটা বের করার আগে আমি Imax বাই Imin বের করি। Imax বাই Imin এই অনুপাতটা যদি পেয়ে যায়, তাহলে ভাগযোগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, এগুলো করেই আমি ওটা নিয়ে চলে আসতে পারবো। বুঝতে পারলি তো? তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে Imax বাই Imin বের করা, অথবা উল্টো, যেটা খুশি, এটা বের করা, এটা আমার কাজ এখন। বুঝে গেছিস তোরা? তো যখনই Imax বা Imin ব্যাপারটা চলে আসবে, তুই জানিস যে বিস্তার ছাড়া উপায় নেই, ইন্টেন্সিটি দিয়ে বলা যাবে না। তাহলে এরকমভাবে তোকে বলতে হবে নাকি, A1 + A2 হোল স্কোয়ার বাই A1 - A2। এখানে তো A1 A2 দেওয়াই নি, আগের অঙ্কটাতে A1 A2 ছিল একদম। এইখান থেকে আমি পাবো A1 A2, কীভাবে পাবো? এটা হচ্ছে A1 স্কোয়ার, এটা হচ্ছে A2 স্কোয়ার। বোঝা গেল? আগের ফর্মটাতে ডিরেক্ট দেওয়া ছিল। তাহলে তুই বলতেই পারছিস এখান থেকে যে A1/A2 দ্যাট ইজ √β, নাকি রে? √β। আচ্ছা, এখানে প্লাস মাইনাস আছে, তাহলে তুই এরকম যোগ ভাগ করে দে, A1 + A2 বাই A1 - A2, কী হবে? √β + 1 বাই √β - 1। বল, ভুল করেছি কিছু? বুঝতে পারছিস? নর্মালি যা আসবে করতে থাকবো, নিজের উপর কনফিডেন্স থাকলেই হলো। A1 + A2 A1 - A2 দেখতে পাচ্ছি, ভ্যালুগুলোকে বসিয়ে দেবো, বসিয়ে হোল স্কোয়ার করে দেবো, বিকজ স্কোয়ার আছে দুজনেরই। হয়ে গেল কি আনসার? না, আমাকে তো এগুলো বের করতেই যায়নি, আমাকে বের করতে দিয়েছে যে ওপরে করব Imax মাইনাস Imin, খেয়াল রাখবি ওপরে মাইনাস বলেছে, আর নিচে করব Imax প্লাস Imin। তো এটা কখন পাওয়া যাবে? ভাগযোগ প্রক্রিয়া করে পাওয়া যাবে, যোগ ভাগ না, ভাগযোগ প্রক্রিয়া, মানে ওপরে বিয়োগ নিচে যোগ।
তো এখানেও তাই কর, রুট বিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস রুট বিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার, রুট বিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস রুট বিটা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। সিম্পলিফিকেশন করে দেয়, হয়ে গেল কাজ। এটা ফোর এবি লাগছে তাই না, ফোর বিটা, আর এটা কি লাগছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে রুট বিটা হবে এখানে, ঠিক আছে। দেখতে এবার টু রুট বিটা বাই টু, সরি টু তো আর হবে না এখানে, বিটা প্লাস ওয়ান। দেখ তো ভুল করেছি নাকি ক্যালকুলেশনে, কিছু করিনি, তাহলে করে নে। আমি ভুল কমই করি, তোরাই করিস বেশি। পড়ে না ধরে না কিছু না, সব টাইম পাস করছে, রিলস বানাচ্ছে, পাবজি খেলছে, এগুলোই করছে সব। কটা অঙ্ক আছে টোটাল রে? 19টা। শেষ করব কি বলছিস, শেষ করব ওরকম ভাবে না, ঠিক আছে, হাফ হাফ করে করছি। প্রীতি বলছে ভালো করে করতে, ব্যতিচার সঙ্গে পারবি তোরাই, একটা দুটো করে দিই। হলো কি রে, টুকা হলো? আচ্ছা দেখ, এবার নেক্সট যে প্রবলেমগুলো আছে ব্যতিচার রিলেটেড, যেগুলো আমি উদাহরণ থেকে 2-3টা করে দিয়েছিলাম তোদেরকে, 2-3টা না, দুটো বোধ হয়, দুটো করে দিয়েছিলাম। হ্যাঁ, তো ওই জিনিসগুলোই করতে হবে বারবার। একটাই ফর্মুলা, ঝালর প্রস্থ ডি ল্যামডা বাই টু ডি, ঠিক আছে, ঝালর প্রস্থ ডি ল্যামডা বাই টু ডি, এটাকে কাজে লাগাতে হবে। আর কততম উজ্জ্বল পটি, কততম অন্ধকার পটি, এগুলো বলেছে, তাদের মধ্যে ডিস্টেন্স খুঁজতে হবে। ওই গ্রাফের মতো করে এইভাবে এঁকে দেবো, তরঙ্গের মতো দিয়ে করবো। একটা দুটো করে দিই আমি। প্রথম 10 নম্বর অঙ্কটা দেখ, ব্যতিচারের 10 নম্বর অঙ্কটা দেখ, পড়ে না একবার। বল, করেছিস? ডি ল্যামডা বাই টু ডি, ডি এর মান দেওয়া আছে 100, ল্যামডা আছে কোথায় গেল, ল্যামডা তো বের করতে হবে। হ্যাঁ, টু ডি আছে 0.2 সেন্টিমিটার, আর ওটা মিলিমিটার ছিল। মিলিমিটারকে কনভার্ট করিস নি তুই, মিটারকে সেন্টিমিটার নিয়ে গেছিস তো, মিলিমিটারকেও সেন্টিমিটার নিয়ে আসতে তো। কার খাতা এটা? তোরই খাতা, দে তোর। কোথায় গেল? হ্যাঁ ঠিক আছে, দেখ অঙ্কটা সিম্পল, ফর্মুলা বেসড প্রবলেম। বলা হয়েছে লাস্টের দিকে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এবার অঙ্কটা দেখে কি করে বুঝবো, দেখ ডেটার দিকে তাকা। সরু রেখাচিত্রের পারস্পরিক দূরত্ব 2D বলে দিয়েছে। 2D কত আছে রে? বলতে পারে না, 0.2 সেমি। এখানে বারবার বলছি ভুল করবি না, ডি এর মান না, এটা 2Dর মান আমাদের ফর্মুলা অনুযায়ী। আচ্ছা, তারপরে ক্যাপিটাল ডি মানে ছিদ্র আর পর্দার মধ্যে দূরত্ব কত? 1 মিটারকে 100 সেন্টিমিটার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি বলে ওয়াই, ঝালর প্রস্থ বলে দিয়েছে তো, কত? 0.295 মিলিমিটার, একে সেন্টিমিটারে কনভার্ট কর, 0.0295 সেন্টিমিটার, হয়ে গেল ওয়াই। আর বের করতে হবে কি ল্যামডা। তো এই যে ডেটাগুলো আমি লিখলাম, এখান থেকে সাফ সাফ বোঝা যাচ্ছে যে কোন ফর্মুলা হবে, ওয়াই ইকুয়াল টু ডি ল্যামডা বাই টু ডি। তো এখানে বসিয়ে তুই বের করে নিতে পারবি, তোর কাজ এটা কর, ল্যামডাটাকে বের করে নে। যে ল্যামডাটা বেরাবে খেয়াল রাখিস, ল্যামডাটা বেরাবে সেন্টিমিটারে, ওই সেন্টিমিটারকে তোর কাজ হবে কনভার্ট করে নেবা অ্যাংস্ট্রমে। তরঙ্গ দৈর্ঘ্য সাধারণত আমরা অ্যাংস্ট্রমে রাখার চেষ্টা করি, করে নে। মিলিমিটারের জায়গায় ন্যানোমিটার,
হ্যাঁ তো ঠিকই তো আছে, 5.9 মানে তো 6। তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, এগুলোর জন্য সময় নিস না, তাড়াতাড়ি কর। 5.9 10⁻⁻5 আসছে। 5.9কে হয়তো 6 ধরে নিতে পারিস তুই, দিয়ে এটাকে অ্যাংস্ট্রমে কনভার্ট করি। বল সেন্টিমিটার থেকে অ্যাংস্ট্রমে করলে কি করতে হবে? 10⁻⁻5, শুধু 5 কি করে আসলো? 8 বা 10 হবে। এবার 8 হবে না 10 হবে সেটা বল। 10⁻⁻8, এটা দিয়ে কি করবি? ডিভাইড। আচ্ছা 11 নম্বরটা তোরা করে নিস। 11 নম্বর বলে দেবো কি রে? করে দিয়েছিলাম তো বাদ, এটা 12 নম্বর করে নিবি তোরা। 13 নম্বরটা একটু দেখ তো, 5.9কে 6 বলতে পারিস। হলো, আগের অঙ্কটা ছাড়, 13 নম্বরে চলে আয়। যদি ক্যালকুলেশন আটকে থাকে বাদ দিয়ে 13 নম্বরে আয়। বলি এবার, কত নম্বর? আচ্ছা ঠিক আছে, দেখ ও বলছে কেন্দ্রীয় থেকে যে ডিস্টেন্সগুলো ওগুলো বলে দিতে একটু। এই হলো সেন্টার লাইন, এখানে প্রথম ব্রাইট তৈরি হবে, এটা হচ্ছে 0তম ব্রাইট, কেন্দ্রীয় উজ্জ্বলপটি। এটা কততম? 0তম কেন্দ্রীয়। এটা হলো প্রথম ডার্ক, ফার্স্ট ব্রাইট, সেকেন্ড ডার্ক, সেকেন্ড ব্রাইট। বুঝতে পারছিস? এরকমভাবে চলবে। এবার তোকে যদি বলে যে কেন্দ্রীয় চরমপটি থেকে পঞ্চম উজ্জ্বলপটি, তো চলে যাও উজ্জ্বলপটি, 1 2 3 4 5, কটা হবে রে? টোটাল 5টা ওয়াই হবে, বোঝাই যাচ্ছে। কেন্দ্রীয় থেকে 5টা ওয়াই। তোকে যদি বলতো না প্রথম উজ্জ্বলপটি থেকে পঞ্চম উজ্জ্বলপটি, তাহলে দেখ প্রথম থেকে এখানে 1 2 3 4, তখন হতো 4টা ওয়াই। এরকমভাবে ঘুরে ঘুরে করবো। যদি বলতো যে প্রথম ডার্ক থেকে পঞ্চম উজ্জ্বলপটি, এরকম দাগ দিয়ে দেয় আগে, দেখ পরপর দুটো ডার্ক মানে একটা ওয়াই, দুটো, তিনটে, চারটা, আর এটা তো হাফ হয়ে গেল, 4.5 ওয়াই। বোঝা গেছে কি? এরকমভাবে করো। ঠিক আছে, এবার তাহলে বলি 13 নম্বরটা। 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী আলো ব্যবহার করে ইয়ংয়ের ব্যতিচার পরীক্ষায় পরীক্ষা পর্দাতে এত মিলিমিটার প্রস্থের ঝালর তৈরি হয়। প্রথম লাইনে দেখ কী কী ডেটা দিল। তরঙ্গ দৈর্ঘ্য বললো ল্যামডা, এত প্রস্থের ঝালর মানে ওয়াই বলে দিল। ঠিক আছে, আচ্ছা এবার বলেছি কি 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করেছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেল, তাহলে ঝালর প্রস্থ নিশ্চয়ই চেঞ্জ হবে, বিকজ ল্যামডার উপর ডিপেন্ড করে। আলো ব্যবহার করে এবং পর্দাকে আগের থেকে দ্বিগুণ দূরত্বে রেখেছে। দেখ চেঞ্জ কি হলো, আগে কত দূরত্বে ছিল জানি না, ধরে নিলাম ক্যাপিটাল ডি দূরত্বে ছিল, এখন কত দূরত্বে গেছে? ক্যাপিটাল 2D দূরত্বে গেছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ঝালরের বেধ কী হবে? আমি শুধু একটুখানি ক্যালকুলেশন মানে রাফটা দেখিয়ে দিচ্ছি, তোরা দেখে নে। প্রথম ক্ষেত্রে y1 = d ল্যামডা ওভার 2d। ঠিক আছে, সেকেন্ড কেসে y2 = 2d ল্যামডা বাই 2d। এটা ল্যামডা 1, এটা ল্যামডা 2। ডিফারেন্স বুঝতে পারলি? ছিদ্রকে চেঞ্জ করিনি, ছিদ্রের মধ্যে যে দূরত্ব চেঞ্জ করিনি, কারণ কোশ্চেনে চেঞ্জ করেনি, আমিও চেঞ্জ করলাম না। তো তুই যখন করবি বাই করবি এই দুটোকে, তাই না? ডি ডি কাটবে, 2d কাটবে, ল্যামডা 1 ল্যামডা 2 দেওয়া আছে, y1 দেওয়া আছে, y2 পেয়ে যাবে। বোঝা গেল না? এইটুকু শুধু রাফ ওয়ার্ক লিখে নে যদি ভুলে যাস। অঙ্কগুলো করে দেওয়া আমার উদ্দেশ্য না, একটুখানি করে ধরিয়ে দেবো, নিজেরা করবি। লিখেছিস? 14 নম্বরে লাস্ট লাইনটা পড়বি, শুধু 14 নম্বরে লাস্ট লাইনটা পড়বি। বললি বল কতগুলো ওয়াই হবে?
ছবি এঁকেও দেওয়া আছে। কতগুলো ওয়াই হবে 14 নম্বরটা দেখে বল। কত হবে? 3টা, 4টা, 3টা। কি বলেছে? শূন্যকে যদি, কেন্দ্রীয়কে যদি আমি শূন্য ধরে নিই তো দায়িত্ব ধরি, তো এখান থেকে কত দূর যেতে বলেছে? তৃতীয় উজ্জ্বল, 1 2 3, তাহলে 3টা হচ্ছে, 3y হচ্ছে। আর y বের করার জন্য যা যা ডেটা দরকার d ল্যামডা বাই 2d সব দেওয়া আছে কোশ্চেনে, বুঝতে পারলি? করাতে হবে না আমাকে। 15 নম্বরও সেম টাইপেরই করে নিবি, একটু আলাদা কিছু করাই। 17 নম্বরটা স্টার কর। 17 নম্বর স্টার কর। পড়ে নে একবার, হয়ে গেছে? কার হয়েছে? হয়ে গেছে। দেখ এবার, ইয়ং এর পরীক্ষায় যখন এত তরঙ্গ দৈর্ঘ্যের সোডিয়াম আলো ব্যবহার করা হয়, সোডিয়াম আলো কি আমার দরকার নেই, তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেছি তো, ওকে তাড়িয়ে দে। এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করায় দৃষ্টিক্ষেত্রে 62টা ঝালর দেখা যায়। ঝালর বলতে বুঝতে পারছিস তো? ফ্রিঞ্জগুলোর কথা বলছে, ব্রাইট ডার্ক করে কতগুলো দেখা যায়? 62টা দেখা যায়। আচ্ছা, যদি এই তরঙ্গ দৈর্ঘ্যের বেগুনি আলো ব্যবহার করা হয় তাহলে দৃষ্টিক্ষেত্রে কতগুলো ঝালর দেখা যাবে? দৃষ্টিক্ষেত্রে কতগুলো ঝালর দেখা যাবে? দেখ, আমি ধরে নিচ্ছি যে আমার কাছে যে পর্দাটা আছে সেই পর্দাটার লেন্থ হচ্ছে এক্স। কত ধরে নিচ্ছি পর্দাটার লেন্থ? এক্স। প্রথম ক্ষেত্রে যদি এক একটা ঝালরের প্রস্থ y1 করে হয় তাহলে এরকম কতগুলো y1 তৈরি হয়েছে এখানে? 62টা। তার মানে 62y1 হচ্ছে এই পর্দাটার ডিস্টেন্স। তার মানে প্রথম ক্ষেত্রে x ইকুয়াল টু হচ্ছে 62y1, বুঝতে পারলি কি? সেকেন্ড কেস, পর্দার তো দৈর্ঘ্য কম বেশি করেনি, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করে দিয়েছে, তাহলে এখন y1 না হয়ে এখন হয়তো হয়ে গেল y2, বুঝতে পারলি কি? y2 হয়ে গেল মনে কর। এরকম y2 এইটুকু জায়গার মধ্যে কতগুলো উৎপন্ন হবে? ধরে নিচ্ছি n সংখ্যক উৎপন্ন হবে। আগে 62টা হচ্ছিল আমি জানি, এখন জানি না, বের করতে হবে। ধরে নিচ্ছি n সংখ্যক উৎপন্ন হলো, তাহলে ny2 লিখতে পারবি তুই ওটাকে, মানে x কে বলতে পারবি তুই এখন ny2, বুঝতে পারলি রে? এখন কি করবি? এই দুটোকে সমান করবি, 62y1 ইকুয়াল টু ny2। 62 সংখ্যা y1 একটা সংখ্যা বেরাবে, y2 একটা সংখ্যা বেরাবে, আর n1 এর মানটা পেয়ে যাবে। y1 আর y2 বের করার জন্য যা ডেটা দরকার দিয়ে দিয়েছে, দেখ আমি রাফ করবো একদম। 62 রাখলাম, y1 মানে হচ্ছে d ল্যামডা 1 বাই 2d, y2 মানে হচ্ছে d ল্যামডা 2 বাই 2d। কেন d আর 2d চেঞ্জ করলাম না কেন? কোশ্চেনে করেনি, কোশ্চেনে শুধু তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করেছে, করে দিলাম তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে d আর 2dর তো প্রয়োজনই পড়লো না, যেটা নিয়ে ভয় পাচ্ছিলি যে d কই আর 2d কই, প্রয়োজন পড়লো? পড়লো না। এখান থেকে তুই কি করবি তাহলে? 62 ল্যামডা 1 বাই ল্যামডা 2 ইজ ইকুয়াল টু n, বুঝতে পারলি রে? বল তো ল্যামডা 1 কত আছে? কত? 5.93। বলতে পারে না, তোরা ঠিকই বলছিস, আমি শুনতে পাচ্ছি না, তোদের সবার আওয়াজ একসাথে কোরাস হয়ে যাচ্ছে। 5893 আর একটা হচ্ছে 4358, 4358 ইজ ইকুয়াল টু n। ক্যালকুলেট করলে অ্যান্সার হয়ে গেল। ব্যাপার হলো এখানে দশমিকে আসবে, বোঝা যাচ্ছে। যদি দশমিকে আসে কত আসে একটু দেখতে পারে, n এর মানটা কত আসছে? এটা ক্যালকুলেট করে দেখ তাড়াতাড়ি ক্যালকুলেটারে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। 83.87। আচ্ছা, এটা তো সংখ্যা ছিল না যে কতগুলো ঝালর তৈরি হবে। কি বলবি তুই এখন? 83টা ঝালর তৈরি হবে না 84টা ঝালর তৈরি হবে? রাউন্ড আপ করে দিলি। আচ্ছা দেখ, যদি এরকম থাকতো 83.12, 83টা বলতি, এখানে রাউন্ড আপ কাজ করবে না। দেখ, রাউন্ড আপ করছি নিয়ারেস্ট মান নেওয়ার জন্য, যা শিখেছি ভুল শিখিনি, ঠিক শিখেছি, বাট আমি এখানে বলতে চাইছি সংখ্যা কতগুলো দেখা যাচ্ছে। মনে কর এখানে পরপর পরপর কয়েকজন বসে আছে, হ্যাঁ, একজন ধর দেওয়ালের বাইরে বসে আছে, অর্ধেকটা এইদিকে অর্ধেকটা ওই দিকে। এবার ওখান থেকে দেবাশিসের কাছ থেকে কে একজন বসে আছে, দেবাশিসকে বললাম যে ওখান থেকে দেখে বলতো কতজনকে দেখতে পাচ্ছিস তুই, তাহলে পরপর 5 জনকে দেখতে পাচ্ছে। আর যে 6 নম্বর ব্যক্তি বসে আছে ও অর্ধেকটা পেছনে আছে,
তাহলে ওকে দেখতে পাচ্ছে কি না? অর্ধেকটা দেখতে পাচ্ছে তো, তারপরে টোটাল কতজনকে দেখতে পাচ্ছ? 6 জনকে দেখতে পাচ্ছে। যদি অর্ধেকও না দেখতে পেতো, 3 ভাগের 1 ভাগ যদি শুধু হাঁটু বেরিয়ে আছে এইটুকু দেখতে পাচ্ছে, তো মোট কথা 6 জনকে দেখতে পাচ্ছে তো, তার মানে ও দেখতে পাচ্ছে 6 জনকে। বুঝতে পারলি ব্যাপারটা? কতটা বেরিয়ে আছে কতটা বেশি আছে এটা রাউন্ড অফের উপর আমরা ডিসাইড করব না। যদি 83 পয়েন্টের পরে কিছু চলে আসে তো ওটাকে আমরা 84ই করে দেবো। বোঝা গেল? রাউন্ড অফ করছি না আমরা। তাহলে এটাকে আমরা লিখে দেবো 84, মানে ম্যাক্সিমাম 84টা তো দেখতেই পাচ্ছি, অল্প হলেও দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে ঘুরিয়ে পেঁচে কোশ্চেন করে দিতে পারে, কারণ তোরা জানিস যে রাউন্ড অফের ব্যাপারটা, আর পরীক্ষায় দিয়ে দিল অপশানে 84ও আছে, ধর এটা এসছে তোদের ক্যালকুলেট করে, অপশানে 83ও আছে 84ও আছে, একদম বুদ্ধি খাটিয়ে বলি ও রাউন্ড অফ করলে তো 83 হবে, একদম কনফিডেন্স নিয়ে পেয়ে গেছি 1 মার্ক, এরকম করেই আসবি, ভুল হয়ে যাবে। এটাকেও 84ই ধরতে হবে। অঙ্কগুলো খুব খারাপ না রে, আজে বাজে অঙ্ক সব। ব্যাস যা যা দরকার আমি করিয়ে দিয়েছি, এবার পারবি তোরা সব, বাকিগুলো আমি আর হাত দেবো না, ঠিক আছে? যারা পারবি না বাকিদের কাছ থেকে একটু আলোচনা করে নিবি। ব্যতিচার ঝালর হয়ে গেল। আলোর আর একটা টপিক বাকি আছে, একটা চ্যাপ্টার বাকি আছে, অপবর্তন সমবর্তন। ওই চ্যাপ্টারের মধ্যে 2টো টপিক, অপবর্তন সমবর্তন, এই দুটো যদি করে নিই তাহলেই হয়ে যাবে। অপবর্তন চ্যাপ্টারটা একদিনেই শেষ হয়ে যাবে, খুব ছোট্ট, কোনো ক্যালকুলেশন নেই, ব্যতিচারের মতো, কিন্তু ক্যালকুলেশন কিচ্ছু করতে হবে না, শুধু ফর্মুলা জানতে হবে। আর তারপরে সমবর্তন করতে হবে, পোলারাইজেশন। ছবিতে মানে পরপর থাকবে y2 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 এইভাবে কতগুলো এন সংখ্যক, ওটাই বোঝাতে যাচ্ছিলাম। পরীক্ষাতে 30-এর মধ্যে 4, হ্যাঁ একজন পেয়েছে, এখানে আছে, 6, 9, 11, 13, এই যে নাম্বারগুলো পাচ্ছিস তাদেরকে বলছি পরীক্ষাতে ফিজিক্স 4 সাবজেক্ট হয়ে যাক, তার মানে যে ফেল করে যাবি তা করিস না। এরকম নাম্বার এখানে পাচ্ছিস, পরীক্ষাতে এটা জুটবেই না, যেটা এখানে পাচ্ছিস সেটা পরীক্ষাতে জুটবেই না, কারণ আমি যা দিয়েছি পড়ানোর মধ্যে দিয়েছি, সব করিয়েছি। আর ফিজিক্স ওই রকম না যে যেটা করলি ওটাই আসবে, ফিজিক্সকে ম্যাথামেটিক্স ভাব, ম্যাথামেটিক্সে যা ফর্মুলা শিখলি তাই আসবে। ডি অফ এক্স ওয়াই শিখে নিলি, এবার ওটা দিয়ে অ্যাপ্লিকেশন দিল, তোকে বুদ্ধিকাঠি করতে হবে, সেম টাইপের জিনিস এটা। ম্যাথ শিখে গেলি, ম্যাথের অ্যাপ্লিকেশন দিল, আর বর্তমানে ম্যাথের অ্যাপ্লিকেশন বেশি আসছে, থিওরিরও অ্যাপ্লিকেশন প্রচুর আসছে, ডিরেক্ট থিওরি দিচ্ছে না, ওই থিওরিকে কিছু চেঞ্জ করে দিচ্ছে। যেমন ধর ব্যতিচার ঝালরে করেছিলাম, ব্যতিচার ঝালরে এর আগের দিন থিওরি করতে গিয়ে আমি একটা জিনিস ছুটে গেছিল না, যে কৌণিক বেদ বের করা। ধর আমি কৌণিক বেদটা করালামই না, পরীক্ষাতে কৌণিক বেদ আসলে, তো ওই জায়গাটা তোকে কনসেপ্ট ইউজ করে করতে হবে যে কৌণিক বেদ কী জিনিসটা, বুঝলাম? যদিও মাথায় আসবে না সহজে কৌণিক বেদ কী, আমি বলে দিলাম, এরপরে মাথায় ঢুকে গেলো কৌণিক বেদ কী। এই ধরনের পরিবর্তন করে কিন্তু কোশ্চেন করবে, বুঝতে পারলি? যদি চাস যে ফিজিক্সে ভালো রেজাল্ট করবো, যারা চাস তারা সিবিএসই বোর্ডের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বুক ফলো করিস। সিবিএসই বোর্ডের প্রিভিয়াস ইয়ার অবশ্যই ইংলিশ ভার্সনে থাকবে, বাংলায় থাকবে না, বুঝতে পারলি? ওদের লেভেল, ওদের যে কোশ্চেনের লেভেলগুলো থাকে সেগুলো বই থেকে হুবহু কোশ্চেন থাকে না, খুব কম, একটা দুটো হয়তো বই থেকে, বাকি যা থাকে কনসেপ্ট ইউজ করে, যা পড়েছিস সেটার উপর ডিপেন্ড করে। ক্লিয়ার হলো? ধর যে এই প্রবলেমটা করলি, আমি যদি এই প্রবলেমটা নাও করিয়ে থাকি, মনে কর এই প্রবলেমটা আমি করাইনি, পরীক্ষাতে এটা দিয়েছে, এটা কি না পারার মতো কোশ্চেন ছিল? একটু বুদ্ধি খাটালেই পারতি, আমি যেভাবে এগিয়েছি ওইভাবে না এগিয়ে অন্য কোনোভাবে তুই এগাতি, কিন্তু করে নিতে পারতি। এইরকম ধরনের কনসেপচুয়ালি কিছু দেবে পরীক্ষায়।